দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায়। আজ আমাদের সঙ্গে আছেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ডিবিসি নিউজকে স্বাগত। আমরা আজকের আলোচনাটা শুরু করতে চাই। আসলে ব্যাংক সেক্টর তো একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করছে এবং আমরা দেখলাম যে প্রায় ডজনখানেক ব্যাংক নানান রকম সংকটের মধ্যে আছে, খেলাপি ঋণে ভুগছে, সুশাসনের অভাব। সেই জায়গায় আসলে পূবালী ব্যাংককে আপনারা কিভাবে একটা কমপ্লায়েন্স প্রতিষ্ঠানের মধ্যে রাখতে সক্ষম হলেন? কোনো একটা ব্যাংক যদি সুশাসনের মধ্যে চলে, গুড কর্পোরেট গভর্নেন্সের মধ্যে চলে, সেই ব্যাংক কখনোই খারাপ হবে না। এখানে বিভিন্ন প্রেশার গ্রুপ থাকবে, কিন্তু বোর্ড এবং ম্যানেজমেন্ট উভয় পক্ষ যদি মনে করে যে না, আমরা যে পলিসিটা ফর্মুলেট করা আছে, আমরা সেই পলিসি ফর্মুলেশন অনুযায়ী আমরা আমাদের ব্যাংকটি পরিচালনা করব। এখন কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে হচ্ছে কি, যে লোনটা অরিজিনেট হবে ফ্রম দ্য ব্রাঞ্চ এবং এই অ্যাসেটের অ্যাকচুয়াল মালিক কিন্তু আসলে ব্রাঞ্চ। তাহলে ব্রাঞ্চকে সেই অথরিটিটা দিতে হবে আপনাকে, এবং ব্রাঞ্চ অথরিটি দেওয়ার পরে সে দেখবে কাস্টমারকে, কারণ সেই কাস্টমারকে চেনে। হেড অফিস থেকে কিন্তু কোনো কাস্টমারকে চেনে না। কারণ আমার পক্ষে একটা রংপুরের কাস্টমার, ঠাকুরগাঁর কাস্টমার বা একদম বরিশালের কাস্টমার এটা চেনা সম্ভব না। সেইখান থেকে দেখার পরে সে যখন ফিডব্যাক দিবে, তখন তার যে হায়ার অথরিটি রিজিওনাল ম্যানেজার সে দেখবে, এবং কাস্টমার ব্রাঞ্চ একবার ভিজিট করবে, বারবার কথা বলবে তাকে অনবোর্ড করার জন্য। রিজিওনাল ম্যানেজার ভিজিট করবে, দেখবে, এবং সেটা যদি বড় হয় তাহলে ক্রেডিট ডিভিশনে চলে আসবে হেড অফিসে। হেড অফিসের টিমও যদি ভিজিট করে, সো প্রতিটা জায়গাতে যদি ডিউ ডিলিজেন্স থাকে, তাহলে আসলে সেই লোনগুলো কোনোদিন খারাপ হয় না। আমরা দেখছি অনবোর্ড করার সময়, কারণ সবচেয়ে বেশি কেয়ারফুল হতে হবে স্যাংশন করার সময়। তা আমাদের দুইটাই ছিল যে আমরা অনেকেই ব্রিফকেস নিয়ে আসে, ব্রিফকেসের মধ্যে প্রজেক্ট প্রপোজাল আছে, হয়তো একটা জমি আছে, জীবনে ব্যবসা করে নাই, এসে বলে যে আমি একটা ব্যবসা করব, এরকম একটা কনসেপ্ট বলে। তো সেই সব জায়গায় অনেকে সামহাউ রিকোয়েস্টে হয়তো লোন দিয়ে দেয়, তখন সেই লোনগুলো খারাপ হয়ে যায়। ব্রিফকেস কোম্পানি হোক অথবা নিজে যে রিলেটেড সে এক্সপিরিয়েন্স না, হঠাৎ করে সে বললো যে আমি ওরকম একটা ব্যবসা করতে চাই, এবং আমরা সেটাকে প্রমোট করলাম। তো সেই ধরনের কাজ আমরা আসলে করি না। তো প্রতিটা সেক্টরেই আমরা যখন অ্যাপ্লাই করছি, তখন দেখছি যে আসলে রিয়েলি যে অ্যাসেটটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, সেই অ্যাসেটটা আসলে ফিউচারে ভ্যালু ক্রিয়েট করবে কি না। আমরা অনেক জায়গায় সুকুক বন্ড দেইনি, যেটা অনেকে দিয়েছে, এটাও তো একটা অ্যাসেট। তো সেই জায়গাতেও আমরা ডিউ ডিলিজেন্সে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা ভবিষ্যতে একটা রিস্কি অ্যাসেট হবে। তো যতদূর সম্ভব এই কাজটা করার কারণে আমরা দেখছি যে এই কঠিন সময়ের মধ্যেও আমরা একটা সম্মানজনক জায়গায় আসতে পারছি। এবং বিগত সময়ের কথা যদি বলি, যে অনেক বেসরকারি ব্যাংক থেকেও তো আমরা দেখলাম যে অর্থ লুট হয়েছে, সেটি রাষ্ট্রের ক্ষমতাবান ব্যক্তিদের চাপ থেকেও সেটি হয়েছে। তো সেই রকম একটা পরিবেশের মধ্যে তো আপনারাও ব্যবসা করেছেন, তা আপনারা সেই চাপটা কিভাবে সামলালেন? আসলে চাপ তো আমরা যখন টাকা পয়সা নিয়ে ডিল করি, টাকার ডিমান্ড তো আনলিমিটেড, এখানে প্রেশার সবসময় থাকবে, এটা মানে থাকবে। এখন এটার ক্ষেত্রে স্ট্র্যাটেজি তো খুব সিম্পল, যে আসলে প্রেশারটাকে করে আপনি জেলখানা যাবেন, না যথাস্থানে থাকার চেষ্টা করবেন। এখন আপনারা দেখেন যে যারা প্রেশারটা নিতে পারেনি, মনে করেছে যে তাদের সমর্থন পেলেই সে খুব ভালো অবস্থানে থাকবে, তারা সবাই খুব খারাপ অবস্থানে আছে। সেই সময় যারা প্রেশার নিয়েছে, অ্যাভয়েড করেছে, কৌশল করেছে, তারপরে দেয়নি, হয়তো মনে করেছে যে খুব খারাপ হতে পারে, কিন্তু কনসিকুয়েন্স কী হচ্ছে, কনসিকুয়েন্স তারা কিন্তু এখন বেটার পজিশনে আছে। ইভেন আমি বলছি যে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যদি চিন্তা করেন, যে যারা সেই সময় রেজিস্ট করেছে তারা এখন দেখেন আলটিমেটলি চাকরি হারায়নি, তো হয়তো কোনটাসা ছিল, কিন্তু এখন কিন্তু দেখেন দে আর ইন এ ভেরি গুড শেপ অ্যান্ড গুড পজিশন। কিন্তু যারা সাপোর্ট দিয়েছে, তো এটা হলো যে আসলে প্রেশার তো থাকবে। একটা ফোনে কি আপনি কাবু হয়ে যাবেন, একটা এসে কি কাবু হয়ে যাবেন, বা একটা ইনসিডেন্টে কি আপনি ভয় পেয়ে যাবেন? না। তবে আমি বলবো যে আপনার মডেস্টি তো থাকতে হবে। আপনি মডেস্টি থাকবেন, আপনি ডিউ ডিলিজেন্স দিবেন। একটা কাস্টমার যখন রিকোয়েস্ট করছে যে আমি লোন চাই, আপনি তো প্রথমেই জানেন না যে সে লোন পাবে কিনা। আপনি দেখবেন কেন তাকে দিতে পারতেছে না, জানাবেন। সে যতবার আসবে ততবারই জানাবেন। দরকার হলে আপনি একবার বলো না ওনার এই টিম, আমরা এরকম দেখেছি যে না আপনার ওই টিম কিছু বোঝে না, আপনি আরেকটা ভিজিট করান, আরেকটা টিম দিয়ে ভিজিট করিয়েছে, বলছি ভাই এই টিমও তো বোঝে না ঠিক মতো, তারাও দিতেছে না। তো তখন ওরা একসময় বুঝে যে ৫-৬ মাস চলে গেলে বুঝে যে না আসলে পূবালী ব্যাংকে এই পার্সু করে লাভ নাই, তো তখন চলে যায়। এটা কিন্তু সব ব্যাংকের স্ট্র্যাটেজি। আপনি যখন একদম সামহাও কারো রেফারেন্সে এসে গেছে খুব বড় জায়গা থেকে, আপনি তো আউটরাইট বলতে পারবেন না যে আমি দিব না।
তাহলে তো দ্যাট, আমি বলবো সেটা আবার কোনো প্রফেশনাল জীবন, এটা হলো অ্যারোগেন্সের মতো হলো। আসছে, যাবেন, দেখবেন কেন দিতে পারতেছে না। উনি আবার যদি কখনো ফোন করেন সেই ব্যক্তি যে ভাই কেন হলো না, বলবেন যে এই কারণে স্যার আমরা দিতে পারছি, আমাদের তো টাকা উঠে আসতে হবে। তো আমরা দেখেছি কিন্তু যাই হোক প্রতিটা মানুষকে আমরা উই হ্যাভ ফাউন্ড সেন্সিবল। যখন আমরা বলেছি যে স্যার এই টাকাটা উদ্ধার হবে না, আপনি আমাদেরকে বলে দেন যে কীভাবে টাকাটা উদ্ধার হবে, আমাদের অ্যাসেসমেন্টে আসে না, তখন কিন্তু ওনারা দেখা গেছে যে একসময় আর আমাদেরকে পার্সু তখন করে, সেই প্রেসার গ্রুপ থেকেও আর প্রেসারটা কমে প্রেশার যায় আসে নাই, প্রেশার আসে নাই। নিশ্চয়ই। এই পর্যায়ে একটু জানতে চাই আসলে এই মুহূর্তে আসলে আপনার ব্যাংকের স্বাস্থ্যটা কিরকম, আপনাদের লোন, অ্যাডভান্স এবং আমরা, সার্বিক পরিস্থিতি? আমি যদি বলি যে আমাদের গ্রোথটা তো ফেনোমেনা, কারণ হচ্ছে এইটা যাদের ব্র্যান্ড ভ্যালু ভালো, গুডউইল ভালো, তখন যখন খারাপ অবস্থান থাকে, এটা আপনারা জানেন কিনা জানি না, ইকোনমি যখন খারাপ অবস্থানে থাকে, সেক্টর যখন খারাপ অবস্থানে থাকে, তখন তাদের আবার খুব বেশি একটা প্রফিট বেনিফিট পায় তারা। বেনিফিট পায়। কারণ হচ্ছে যে যারা খারাপ করতেছে তাদের অনেক কাস্টমার এখানে এসে যায়। ফলে আমার গত বছর তো ডিপোজিট বেরোচ্ছিল 15,000 কোটি টাকা, দ্যাট ইজ দ্য রেকর্ড। এই বছরও অলরেডি 13,000 কোটি টাকার উপরে বেড়ে গেছে ডিপোজিট। আরও তো 3-4 মাস আছে, 3 মাসের মতো। তো আমার আশা করতেছি এবারও 15,000 ক্রস এক্সিড করবে। তো আমি মনে করি যে ইট ইস এ গুড গ্রোথ। অ্যাডভান্সের গ্রোথও খুব ভালো, 40% এক্সপোর্টের গ্রোথ আমি দেখছি, যেখানে কান্ট্রি গ্রোথ 23%। কান্ট্রির ডবল গ্রোথ আমি দেখতেছি আমার ইম্পোর্টের ক্ষেত্রে। তো এই জায়গাতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে কান্ট্রির ক্ষেত্রে আমি যেটা দেখেছি, কান্ট্রির যে গ্রোথ, সেখানে ডিপোজিটের গ্রোথ অনেক বেশি, অ্যাডভান্সের গ্রোথও আমার বেশি, সেই সাথে এই গ্রোথটা একটা খুব ভালো একটা জায়গায় আসে। আর সবচেয়ে যেটা আমরা পেপারে দেখলাম 6 লক্ষ কোটি টাকার উপরে চলে গেছে এনপিএল, তো ইটস অ্যারাউন্ড 33%। তো সেই জায়গাতে আমরা 5-এর কাছাকাছি মেনটেন করতে পারছি। তো সেই জায়গাটা আমরা আশা করতেছি যে যেহেতু অনেকগুলো রুলস, IMF এর রুলস এবং আদারগুলো হয়েছে, অনেক কাস্টমার হয়তো 6টা ইনস্টলমেন্ট আগে দিত না, একটা করে দিয়ে রাখতো, সেটাকে 3টাতে নামিয়ে আনতে হয়েছে। তো এই প্রক্রিয়াগুলো চলছে। ডিসেম্বরের মধ্যেই হোল ব্যাংকিং ইন্ডাস্ট্রি আমার কাছে ধারণা যে আবার একটু ঘুরে দাঁড়াবে। সেপ্টেম্বর পর্যন্ত হয়তো বাড়বে, তারপরে এই যে আদায়ের প্রক্রিয়াগুলো ছিল ডিসেম্বর থেকে দেখবেন আপনারা কমতে শুরু করেছে। কারণ একটা তো বাড়তে গেলেও একটা গতি জড়তা আছে, এটা বাড়ে। যেমন আমাদের রিজার্ভের একটা ফ্রি ফল ছিল, এখন দেখেন কি সুন্দর রিজার্ভটা বেড়ে একটা স্টেবল ধরেছে। ইনফ্লেশন তো বেড়েই চলছিল বলগাহীনভাবে, সেটা দেখেন নেমে কীভাবে 8-এর কাছে চলে আসলো। যে স্ট্র্যাটেজি বাংলাদেশ ব্যাংক নিয়েছে, গভর্নর মহোদয় নিয়েছে, ডেপুটি গভর্নর মহোদয় নিয়েছে, যে পলিসিটা ফর্মুলেশন হচ্ছে, যে রিফর্মটা কাজ করতেছে, এটা কাজ করলেই এই গতির জড়তাটা শেষ হয়ে যাবে। দেন দেখবেন আবার সবার ব্যাংক আস্তে আস্তে হবে। নিশ্চয়ই। আপনি বলছিলেন যে আসলে যখন কোনো সংকট চলে তখন আসলে যাদের ব্র্যান্ড ভ্যালু ভালো তারা একটা পজিটিভ সুযোগ তাদের তৈরি হয়। তো সেই জায়গা থেকে আপনার তো আমানতের হার বাড়ছে বা আমানত বা সঞ্চয়ের পরিমাণও বাড়ছে, কিন্তু এই এত সঞ্চয়কে যদি আপনি খুব ভালো বিনিয়োগে রূপান্তর করতে না পারেন, অর্থাৎ ভালো ঋণ যদি বিতরণ করতে না পারেন, তাহলে তো সেটা নিশ্চয়ই এই সঞ্চয়ও একটা সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে ঋণ পরিস্থিতির বিষয়টা একটু জানতে চাই। না, এটা আসলে হিউজ অপরচুনিটি এখন আমাদের যারা ব্র্যান্ড ভ্যালু যাদের ভালো আছে, এটা আমরা অনেকে ধারণা করতে পারছি না। যেমন গত বছর আমি 15,000 কোটি টাকার যে ছিল, আমি 50% ঋণে দিয়েছি, বাড়িয়েছি। আর 50% কিন্তু আমি গ্রো করেছি ট্রেজারি। কেন করেছে ট্রেজারি? কারণ ট্রেজারি তখন রেট 12.5%। তো আমি তো এই অপরচুনিটিটা অবশ্যই নিব। এই বছরও কিন্তু আমার যে বেড়েছে, আমি 50% নিয়ে যাচ্ছি হচ্ছে লোনস অ্যান্ড অ্যাডভান্সে। বাকি আপনি হয়তো ভাবতে পারছেন যে 50% আপনি এত টাকা কোথায় লোন দিচ্ছেন। আসলে লোনের হিউজ অপরচুনিটি রয়েছে। এই যে আপনি বললেন কিছু ব্যাংক খারাপ হয়ে গেছে 10-12টা, তাদের অনেক ভালো পার্টি, তাদের ওনাররা তাদের সিএফও সাহেবদেরকে দায়িত্ব দিচ্ছে যে তোমরা ভালো ব্যাংকে শিফট করে নিয়ে যাবে, এটাই তোমাদের দায়িত্ব, কোনো ব্যবসায়িক টার্গেট না, তাদের দায়িত্ব। তো তারা এখন মরিয়া হয়ে খুঁজতেছে। নাও ইউ হ্যাভ টু পিক অ্যান্ড চুজ। আমাদের তো দেশে খারাপ হয়েছে, আমরা বলছি যে খুব খারাপ হয়েছে, কিন্তু খারাপ হয়েছে কি জানেন, একটা গ্রুপ যদি ঠিক মতো না থাকতো, যেন নেসালম গ্রুপ, তাহলেই কিন্তু কোনো নিউজ আর আসতো না। মানে 1 লক্ষ কোটি টাকা তাহলে ঠিক থাকতো। এরকম কয়টা লোকের যে কারণে আমাদের আজকে ইকোনমিক সিচুয়েশন, মনে করেন স্টেট স্পন্সর হতে পারে, কিন্তু 3-4টা গ্রুপ, ধরেন 4-5টা গ্রুপ, এই 4-5টা ব্যক্তি তো টোটাল কলাপসটা করছে। তাহলে ইসলামী ব্যাংক বা আদার ব্যাংকগুলোতে অন্য পার্টি আছে না, উত্তরবঙ্গে রংপুর, দিনাজপুর, রাজশাহী বলেন, বগুড়া বলেন, তারপরে ময়মনসিংহ, তারপরে খুলনায়, এদের যে পার্টিগুলো আছে এরা তো সবাই ইসলামী ব্যাংকের ভালো পার্টি। এরা যখন লেনদেনে সমস্যা হচ্ছে যেসব ব্যাংকের, তখন তারা কোথায় যাচ্ছে? তারা ভালো ব্যাংকে যাচ্ছে। তো
তখন তারা লোনটাকে শিফট করে নিয়ে যাচ্ছে কিন্তু ভালো ব্যাংক। আমরা এরকম প্রচুর কিন্তু দিয়েছি। আবার অনেক ভালো ক্লায়েন্ট ব্যাংকের কারণে দুর্বল হয়ে গেছে, এমনটাও আমরা শুনি যে তাদের সেই ক্লায়েন্ট হয়তো সঠিক সময়ে রিফাইন্যান্সটা পায়নি, তার হয়তো সেই সময় কাঁচামাল কেনার টাকা দরকার ছিল, সেটা ব্যাংক দিতে পারেনি। এই যে ব্যাংকের কারণে যে ব্যবসায়ীগুলো বা উদ্যোক্তারা যারা দুর্দশাগ্রস্ত হলেন, তাদের জন্য আসলে আপনার পরামর্শ কী হবে, বা এই ধরনের উদ্যোক্তাগুলোকে আপনারা ভালো ব্যাংকগুলো সহযোগিতা করছেন কিনা, এই প্রশ্নের উত্তর জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতা। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায়। আমার সঙ্গে আছেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে যেমনটা জানতে চাইছিলাম যে দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলো অনেক ভালো উদ্যোক্তাকেও আসলে বিপাকে ফেলেছে। সেই উদ্যোক্তাগুলো এখন অনেকেই আমরা শুনতে পাই যে তারা ভালো ব্যাংকে গিয়েও এখন লেনদেন করতে পারছেন না, কারণ ব্যাংকের কারণে তাদের এখন হয়তো সিআইবি খারাপ হয়ে গেছে বা তাদের ব্যবসাটা বাধাগ্রস্ত হয়েছে। এই ধরনের উদ্যোক্তাদেরকে আসলে আপনারা সহযোগিতা করছেন কিনা, বা তাদের জন্য আপনার পরামর্শ কি? আমার হলো যে যখন ইনিশিয়াল স্টেজে যত এসছে ইসলামী ব্যাংক, আমার যে ইসলামী উইং আছে, আমরা কিন্তু সবাইকে ম্যাক্সিমাম অনবোর্ড করে ফেলেছি। এইটা কিন্তু রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়ার একটা বিষয় আছে কাস্টমারের পক্ষ থেকে। সেটা বলবো, যেমন আপনি একটা প্রজেক্ট করেছেন, এখন ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, আপনাকে ব্যাংক বলতেছে আমি ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারছি না, তাহলে আপনি কি বারবার ওই ব্যাংকের কাছে দৌড়াবেন? না, আপনি আরেকটা ব্যাংকে যেয়ে বলবেন যে দেখেন আমি প্রজেক্ট করে ফেলছি, আমার ওয়ার্কিং ক্যাপিটালটা এই ব্যাংক দিতে পারছে না বা কোনো কারণে আমাকে সহযোগিতা করছে না। তখন কিন্তু ব্যাংকগুলো ইভ্যালুয়েশন শুরু করে। এইভাবে করে ধরেন আমি ইসলামী ব্যাংকে তো অনেক ভালো পার্টি এনেছি যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলো এবং যারা ভালো ছিল, আমানত শালুঙ্গি থেকে শুরু করে সবাইকে আমরা এনেছি। এখানে আমি 4,000 কোটি টাকার উপরে শুধু ইনভেস্ট করেছি এইসব ইসের ক্ষেত্রে, এবং এখনও আমাদের আছে। কিন্তু ধরেন আপনি এরকম করেছেন যে প্রবলেমের 23-এর থেকে আপনি সাহায্য পাচ্ছেন না, তারপর 2 বছর হয়ে গেছে আপনি ক্লাসিফাইড হয়ে গেছেন, তাহলে কিন্তু আপনি রিয়েলি সংকটের গভীরে চলে গেছে। সংকটের গভীরে চলে গেছেন। সেই ক্ষেত্রে আপনাকে ফিনান্সিয়াল জায়গাটাতে ইনজেক্ট করতে হবে। তাও ব্যাংক আপনাকে নিতে পারে। ধরেন সেই ব্যাংকের সাথে আপনি বললেন যে এই সময়ের ইন্টারেস্ট আপনি মাফ করে দেন, এরকম একটা আউটস্ট্যান্ডিং, তারপরে কোনো মতো আপনি চালু করলেন, করে রান করলেন, করে আরেকটা ব্যাংকের সাথে লেনদেন শুরু করলেন, তখন সেই ব্যাংক কিন্তু আবার ক্যান স্টার্ট ইভালুয়েশন। কিন্তু ক্লাসিফাইড থাকা অবস্থায় কোনো ব্যাংক বাইব্যাক করবে না। নিশ্চয়ই। আমি খুব ছোট্ট করে একটু জানতে চাই যে এই মুহূর্তের সংকট হচ্ছে এখন ব্যাংকিং খাতে খেলাপি ঋণ দফায় দফায় বাড়ছে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন সেই কথা। আসলে সেটিকে নিয়ন্ত্রণ করে ফেলা বা সেটিকে একটা স্বস্তির জায়গায় আনার ক্ষেত্রে আপনার পরামর্শ কী হবে? আসলে এখানে তো একটা বড় জিনিস হয়েছে, ধরেন কিছু হচ্ছে স্টলেন এসেট হয়ে গেছে, দেশের বাইরে চলে গেছে, সেইটা উদ্ধারের প্রক্রিয়াটা অনেক কমপ্লেক্স এবং যেটা লোকাল এসেটের মধ্যে ব্যাড হয়েছে আবার 2 ধরনের। একটা আছে ধরেন ইন্ডাস্ট্রি হয়েছে, তারা ঠিকমতো কাজ করতে পারে নাই, তো সেইটার ক্ষেত্রে উদ্ধারের প্রক্রিয়া হচ্ছে অর্থ ঋণ আদালত করবেন, আস্তে করে নেবেন। কিছু আছে যারা ব্যাংকিং সেক্টরে খারাপ হচ্ছে, যেটা বেনামি, মানে আপনি লোকই পাচ্ছেন না, তা বেনামি লোনের ক্ষেত্রে অর্থ ঋণ আদালতে কীভাবে মামলা করবেন, এটার একটা রিফর্ম প্রয়োজন এই জায়গাগুলোতে। এই করে ধরেন আপনি আরেকটা কী হচ্ছে যে যেখানে দেখবেন যে না এই লোকটা খারাপ হয়ে যাচ্ছে, এখন ইকোনমি স্টেবল পজিশন আছে, তাকে এলসি দিলে বা একটু সাপোর্ট দিলে হি ক্যান কাম আউট, তাহলে কাম আউট। এই ধরনের সবগুলো হলিস্টিকভাবে আপনাকে অ্যাপ্রোচগুলো নিতে হবে। কোর্ট, কাস্টমার, ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এই জায়গাগুলো হয়, তাহলে দেখা যাবে যে আবার আস্তে আস্তে আমরা তো জাতি হিসেবে সাংঘাতিক রেজিডেন্স, এটা কিন্তু সবাইকে মাথা রাখতে হবে যে আমাদের উপর দিয়ে অনেক ঝড়ঝন্ডার গেছে। কিন্তু দেখেন এই যে এত ধরনের বড় কেলেঙ্কারি হওয়ার পরেও কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু আবার গ্রো করতেছে, দাঁড়ায় যাচ্ছে। তো হয়তো কয়েকটা হয়তো নষ্ট হয়ে যাবে, এটা আমার কাছে ধারণা, যেগুলো নিয়ে স্পেশাল উদ্যোগ নেওয়া হয়েছে যে 5টা মার্জার করার ক্ষেত্রে, সেগুলো হয়তো আরেকটু বেশি সময় লাগবে বা নাও হতে পারে, বাট আমার কাছে ধারণা যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। একই সাথে আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক কতগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে, আইনের সংস্কার। আপনার কাছে যদি পরামর্শ জানতে চাই যে কোন কোন জায়গাগুলোতে একটু বেশি করে এই মুহূর্তে ফোকাস করলে আমাদের এই ব্যাংকিং সেক্টর দীর্ঘমেয়াদে একটা সাস্টেনেবল জায়গায় যাবে। আমরা সবাই ব্যাংক রিফর্ম নিয়ে খুব ব্যস্ত, এটা ঠিকই আছে, কিন্তু আপনি যদি এই রিসেন্ট ইনসিডেন্টটা দেখেন,
এখানে কিন্তু ল এনফোর্সিং এজেন্সির এন্ট্রান্স ছিল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। আমরা এটা দেখেছি যে স্পেশালি বোর্ড চেঞ্জ করা করা, এবং সেক্ষেত্রে তো স্টেট যখন স্পন্সর করে তখন ডিফিকাল্ট হয়ে যায়, এটা আমার কাছে মনে হয়। তো সেই জায়গাটা একটু কঠিন জায়গা। তবে রিফর্মের ক্ষেত্রে এম্পাওয়ারমেন্ট একটা বড় ইস্যু, স্পেশালি বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে তাদের অটোনমিটা খুবই জরুরি। অটোনমিটা জরুরি যেন বাংলাদেশ ব্যাংকও তার কাজটা করতে পারে। আমাদের ব্যাংকের ক্ষেত্রে ম্যানেজমেন্ট যেন অটোনমিতে কাজ করতে পারে, সেই জন্য রিস্ট্রাকচার করা বোর্ডের যে স্ট্রাকচারিং প্রসেসটা চলতেছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। তা আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু দুটো জায়গাতেই সাংঘাতিকভাবে গুরুত্ব দিয়েছে। আমি যদি বলি একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি অ্যাজ এ ব্যাংক, সেইটার কি গভর্নেন্সের মধ্যে চলবে, সেই অবকাঠামোটা কী হবে, বোর্ড মেম্বারদের অবস্থানটা কী হবে, ম্যানেজমেন্টের অবস্থানটা কী হবে, এই জায়গাটা যদি খুব সুন্দরভাবে করা যায় এবং সবাই যদি আপলিফ্ট করতে চায়। আবার ঠিক আমাদের রেগুলেটর যেহেতু বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকও যেন অটোনমিতে কাজ করতে পারে সেই জায়গাটা যদি থাকে, এবং সর্বোপরি আমি বলবো যে যাই বলি করি মানে এই রাজনীতিবিদদের এবং আমাদের যারা পলিটিশিয়ান আছে তাদের সদিচ্ছাটাও খুব জরুরি। কারণ কন্টিনিউয়াসলি যদি আপনাকে পোক করতে থাকে, অনেক সময় মানুষ অজান্তে ভুল করে ফেলতে পারে, আবার জ্ঞাতসারেও ভুল করতে পারে। তো এই জায়গা বা একটা ট্র্যাপের মধ্যে পড়ে যেতে পারে। তো সেই জায়গাতে যদি জাতি হিসেবে আমরা আসলে আমাদের নেক্সট প্রজন্মকে লিভেবল করতে চাই, তাহলে আমার কাছে যেটা ধারণা যে আমরা যদি বলি রাজনীতিবিদ, যদি বলি আমরা যারা পেশাজীবী আছি, পেশাজীবী সবাই যদি স্ব স্থানে থাকি, মানে ভালো থাকি আর কি, এটা সংস্কারের চেয়ে বেশি হবে। তবে এম্পাওয়ারমেন্টটা যেটা আপনি বলছেন যে এম্পাওয়ারমেন্টটাও জরুরি। আমাদেরকে আপনি সময় দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়। ডিবিসি নিউজকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতা থেকে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।